হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু Zisunal। আজকের ভিডিও থেকে আমরা শুরু করতে চলেছি CSS। আপনারা যদি HTML সম্পর্কে না জেনে থাকেন, HTML যদি আপনাদের ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই প্লেলিস্টে পূর্ববর্তী দুটি ভিডিও দেখে আসবেন, যেখানে আমি HTML শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করেছি। আর CSS সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন যে CSS কেন আমরা ইউজ করব, CSS এর থিওরি, তাহলে আপনি আমাদের প্রথম ভিডিওটি থেকে দেখা শুরু করবেন। আর প্লেলিস্টের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। শুরু করার আগে বলে নিতে চাই, আপনি যদি আমাদের এই প্লেলিস্টে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন। আর যদি ভিডিওটি আপনার কাজে এসে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক এই ভিডিওটি প্রাপ্য। আপনার যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অথবা টোটাল কোর্সটি সম্পর্কে কোনো মতামত থাকে, তাহলে আপনি এই প্লেলিস্টের যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারবেন আপনার মতামত জানানোর জন্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই শুরু করছি CSS এর বেসিক থিওরি দিয়ে। CSS স্ট্যান্ড ফর ক্যাসকেডিং স্টাইল শিট। এর থেকে বেশি কিছু আপনার CSS এর থিওরি সম্পর্কে জানার প্রয়োজন নেই, তবে CSS এর ইমপ্লিমেন্টেশন থিওরি সম্পর্কে আপনার কিছু জানার প্রয়োজন রয়েছে। যেমন CSS হচ্ছে তিন ধরনের CSS আমরা ইউজ করতে পারি। সর্বপ্রথম এবং সবথেকে পাওয়ারফুল CSS হচ্ছে ইনলাইন CSS। দ্বিতীয় এবং মাঝারি পাওয়ারফুল CSS হচ্ছে ইন্টারনাল CSS। এবং সবথেকে দুর্বল CSS হচ্ছে কম্পারেবলি দুর্বল, মানে হচ্ছে এই তিনটি CSS এর মধ্যে সবথেকে দুর্বল CSS হচ্ছে এক্সটার্নাল CSS। তো এর মধ্যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সটার্নাল CSS ইউজ করব, কারণ হচ্ছে এক্সটার্নাল CSS আমাদের প্রজেক্টকে আরো অনেক স্ট্রাকচার করে, অনেক গোছালো একটা প্রজেক্টে পরিণত করে। ইন্টারনাল CSS কিছু কিছু ক্ষেত্রে আমরা ইউজ করব যখন আমাদের CSS কোড অনেক কম থাকবে, এবং যদি আমাদের CSS কোড না থাকে, খুবই অল্প পরিমাণে থাকে, সেই ক্ষেত্রে আমরা ইনলাইন CSS ইউজ করব। তবে আমরা একই এলিমেন্টের জন্য যদি তিনটি আলাদা আলাদা CSS ইউজ করি, ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল, তাহলে সব থেকে বেশি কাজ করবে ইনলাইন CSS। যদি আমরা ইনলাইন CSSটা কেটে দিই, তাহলে ইন্টারনাল CSS কাজ করবে, এবং যদি আমরা ইন্টারনাল CSS কেটে দিই, তাহলে অবশেষে এক্সটার্নাল CSS কাজ করবে। যাই হোক, এই কথাগুলো, থিওরিগুলো আপনি আরো ভালোভাবে বুঝবেন যখন আমরা কোড লিখবো, এবং কোডের মাধ্যমে আমরা জিনিসগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেই যে CSS দিয়ে আমরা মূলত কি করব। CSS দিয়ে আমরা এই যে ডকুমেন্ট আছে, ডকুমেন্টের বডি পার্টের ভিতরে আমাদের যত ধরনের এলিমেন্ট রয়েছে সবকিছু আমরা স্টাইল দেব CSS এর মাধ্যমে। তো এখন CSS আমরা দেখলাম যে আমরা তিন ভাবে CSS ইউজ করতে পারি। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ইনলাইন CSS। ইনলাইন CSS হচ্ছে আমরা যে কোনো একটা ট্যাগের মধ্যে আমরা সেই ট্যাগটাকে স্টাইল দেওয়ার জন্য CSS ইউজ করতে পারি। যেমন আমি সিম্পলি যদি এই আর্টিকেল ট্যাগ যেটা রয়েছে, আর্টিকেল ট্যাগের ভিতরে এই টেক্সটটা রয়েছে, আর্টিকেল ট্যাগটাকে যদি স্টাইল দিতে চাই বা CSS দিতে চাই, ইনলাইন CSS দিতে চাই, সেই ক্ষেত্রে আমি আর্টিকেল ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করব স্টাইল নামে। এই স্টাইলের ভিতরে আমি CSS এর যে কোনো প্রপার্টি এবং ভ্যালু ইউজ করতে পারি। এখন CSS এর হাজার হাজার প্রপার্টি এবং ভ্যালু রয়েছে, সবগুলো মুখস্থ রাখা সম্ভব না। সেগুলো W3 স্কুলস কিংবা আদার যে অনলাইন রিসোর্সগুলো রয়েছে সেগুলো থেকে আপনারা জেনে নিতে পারেন। তবে সব থেকে বেশি যেগুলো ইউজ করা হয় এবং যেগুলো প্রত্যেকটা প্রজেক্টে আপনার জানার প্রয়োজন রয়েছে, সেই জিনিসগুলো আমি নিজে ইউজ করে আপনাদের দেখিয়ে দেব। আমি সিম্পলি জাস্ট এটার যে টেক্সট কালার রয়েছে, এই আর্টিকেলের টেক্সট কালারটা আমি চেঞ্জ করতে চাই। এর জন্য সিম্পলি আমি কালার প্রপার্টির যে কোনো একটা ভ্যালু দিয়ে দেব। সাপোজ আমি কালার ইউজ করতে চাই অরেঞ্জ রেড, দিয়ে দিলাম অরেঞ্জ রেড। এখন আপনারা স্ক্রিনে ব্রাউজারে দেখতে পাচ্ছেন যে আমার যে আর্টিকেল অংশটুকু রয়েছে সেটার কালার চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আমি স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে ইনলাইন CSS ইউজ করে আমি আর্টিকেল ট্যাগের ডিজাইন চেঞ্জ করতে পারলাম বা ডিজাইন কাস্টমাইজ করতে পারলাম। তো এখন হয়তো এমন হতে পারে যে আমার এই টেক্সটের আরো কোনো চেঞ্জ প্রয়োজন, শুধুমাত্র কালার চেঞ্জ করলে হবে না, হয়তো আমার এই টেক্সট আরো বড় করতে হবে। সেই ক্ষেত্রে আমার আরো অনেক স্টাইল এখানে ইউজ করতে হবে। তো আমি যদি একের অধিক স্টাইল ইউজ করতে চাই, তাহলে অবশ্যই আমার প্রতিটা স্টাইলের মাঝখানে একটা করে সেমিকোলন দিতে হবে। তারপর আমি নতুন স্টাইলটা লিখতে পারবো। আর স্টাইল লেখার নিয়ম হচ্ছে, সর্বপ্রথম আমার স্টাইলের নামটা লিখতে হবে বা প্রপার্টির নামটা লিখতে হবে, তারপর কোলন দিতে হবে। কোলনের পর আমরা সেই প্রপার্টির ভ্যালুটা লিখতে পারবো।
যেমন এখন আমি যদি টেক্সটের ফন্ট সাইজ বড় করতে চাই তাহলে আমি সিম্পলি ফন্ট সাইজ প্রপার্টিটা আছে, ফন্ট সাইজ প্রপার্টিটার নাম লিখবো, তারপর একটা কোলন দেব, তারপর ফন্ট সাইজ আমার ইচ্ছা মতো আমি ডিফাইন করে দেব। আমি এই ক্ষেত্রে কিছুটা বড় করার জন্য আমি দিচ্ছি 21 পিক্সেল। তারপর সেমিকোলন দিয়ে আমি এই প্রপার্টিটা শেষ করে দিচ্ছি। এখানে px দিয়ে বোঝানো হচ্ছে পিক্সেল, যা এই কম্পিউটার স্ক্রিনের বা মোবাইলের স্ক্রিনের একটা একক, যেই একক দ্বারা আমরা কম্পিউটার কিংবা মোবাইলের স্ক্রিনের বিভিন্ন মাপ নির্ধারণ করতে পারি। যেমন আমরা যদি বাস্তবে অন্য কোনো কিছুর মাপ নির্ধারণ করতে চাই, মিটার, সেন্টিমিটার, এরকম অনেক একক ইউজ করতে পারি, তেমন কম্পিউটারের জন্য আমরা পিক্সেল ইউজ করতে পারি। পিক্সেল ছাড়াও আরো অনেক ধরনের একক রয়েছে কম্পিউটার স্ক্রিন পরিমাপের জন্য, তবে সব থেকে বেশি ব্যবহৃত হয় পিক্সেল এককটি। তো এখন যদি আমরা রিফ্রেশ করি দেখবো এখানে আমাদের যে টেক্সট ছিল সেটার শুধু কালার চেঞ্জ হয়েছে এমন নয়, সাথে ফন্ট অনেক বড় হয়ে গিয়েছে। তো সেম ওয়েতে আমি আরো অনেক কাস্টমাইজেশন এখানে করতে পারি। যেমন আমি যদি চাই যে এই আর্টিকেলের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা সাপোজ আমি ব্লু দিতে চাই, সেই ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা ইউজ করব। ব্যাকগ্রাউন্ড প্রপার্টির ভ্যালু দিয়ে দিব ব্লু। এখানে আমি কালারের নাম লিখলেই হবে, তাছাড়া আপনারা কালারের হেক্সাডেসিমাল ভ্যালু ইউজ করতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করে। এখন আমাদের এই যে আর্টিকেল টেক্সটটা রয়েছে এর ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে ব্লু। এরকম ভাবে আমরা যে কোনো ট্যাগে যে কোনো ধরনের ইনলাইন সিএসএস ব্যবহার করতে পারি। যেমন আমি যদি চাই যে এই সিএসএস যে এব্রিভিয়েশনটা আছে, সিএসএস এব্রিভিয়েশন এখানে আমার প্রেস কেবিডি কন্ট্রোল এস যে অংশটুকু আছে, যেটা আমি কেবিডি ট্যাগের ভিতরে লিখেছি, চাই যে সেটার ব্যাকগ্রাউন্ড একটু গ্রে কালার হয়ে যাবে। তো এটার ব্যাকগ্রাউন্ড গ্রে কালার করার জন্য আমার এর ভিতরে স্টাইল ট্যাগ, স্টাইল অ্যাট্রিবিউট ওপেন করতে হবে। স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারবো গ্রে। তাহলে এখন এটার ভিতরে আমার কন্ট্রোল এসটা একটা গ্রে কালারের ভিতরে চলে এসেছে। গ্রের ভিতর আমার দেখতে পাচ্ছি যে ব্ল্যাক কালার যে টেক্সট সেটা তেমন একটা দেখা যাচ্ছে না, ভালোভাবে ফোকাস করা যাচ্ছে না, সেহেতু আমি চাইলে এখন এটার কালার চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ যে টেক্সট কালার রয়েছে টেক্সট কালারটা চেঞ্জ করে দিতে পারি কালার প্রপার্টির মাধ্যমে। কালার দিলাম আমি হোয়াইট, আবার সেমিকোলন দিয়ে শেষ করব। এখন এটা বোঝা যাচ্ছে যে এটা একটা কিবোর্ড, এটা আরো ভালোভাবে বোঝা যাচ্ছে যে এটা একটা কিবোর্ড, বাটন প্রেস করার মতো কিছু একটা বোঝাচ্ছে বা ফোকাস করছে। তো এভাবে আমরা আমাদের স্ক্রিনে থাকা যে কোনো এলিমেন্ট আমাদের এখানে ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে চেঞ্জ করতে পারি। এই যে কাজটা আমি করলাম এটাকেই বলা হয় ইনলাইন সিএসএস। এখন এই সেম কাজটা আমি যদি কেবিডি থেকে ব্যাকগ্রাউন্ড এবং কালার স্টাইল রিমুভ করে দেই এবং আমার আর্টিকেল ট্যাগ থেকে স্টাইল রিমুভ করে দেই, তাহলে সকল স্টাইল চলে গেল। কিন্তু এই সেম জিনিসটা আমি যদি এখন ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে লিখতে চাই, এখানে যে আমি যখন কোডগুলো লিখছিলাম স্টাইল ট্যাগের মধ্যে, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে, তখন জিনিসটা অনেক লেংদি হয়ে যাচ্ছিল, ট্যাগের নামটা অনেক লেংদি হয়ে যাচ্ছিল, দেখতে খুবই বাজে দেখাচ্ছিল এবং এই জিনিসটা গোছালো থাকছিল না। তো জিনিসটাকে আরো অ্যারেঞ্জ করার জন্য আমি চাইলে ইন্টারনাল সিএসএস ইউজ করতে পারি। ইন্টারনাল সিএসএস ইউজ করার জন্য আমাদের হেড ট্যাগের ভিতরে কাজ করতে হবে। হেড ট্যাগের ভিতরে আমাদের স্টাইল নামের একটা ট্যাগ আছে, সেই স্টাইল ট্যাগের ভিতরে আমরা যে কোনো একটা ট্যাগ ধরে, বডির ভিতরে থাকা যে কোনো ট্যাগ ধরে সেই ট্যাগের স্টাইল দিতে পারবো। কিভাবে দেব? আমি মনে করেন যে সেম এই আর্টিকেল ট্যাগ যেটা আছে, এই আর্টিকেল ট্যাগের যে আগের যে স্টাইলগুলো ছিল আমরা ইনলাইন সিএসএস এর মাধ্যমে দিয়েছিলাম, সেই স্টাইলগুলো ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে দিতে চাই, তাহলে এখন আমার আর্টিকেল ট্যাগটা এখানে ধরতে হবে। আর্টিকেল ট্যাগটা এই স্টাইল ট্যাগের ভিতরে ধরার জন্য সিম্পলি আমি ট্যাগের নামটা লিখবো আর্টিকেল, আর কিছুই না, ট্যাগের আগে পরে কিছু লিখতে হবে না, ট্যাগের নামটা লিখলে আমি সেই ট্যাগটা ধরতে পারবো। এরপর আমি একটা সেকেন্ড ব্র্যাকেট অন করব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করার পর আমি এর ভিতরে যে স্টাইলগুলো দিতে চাই সবগুলো স্টাইল দিতে পারবো। যেমন সেখানে আমি স্টাইল দিয়েছিলাম কি, ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম ব্লু, তারপর এখানে আমি নতুন লাইনে লিখতে পারবো, কোনো সমস্যা হবে না। যেমন আমি সেমিকোলন শেষ করার পর নতুন লাইনে নতুন স্টাইলটা লিখছি। কালার দিয়েছিলাম অরেঞ্জ রেড, স্টাইলগুলো পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তাছাড়া আর ফন্ট সাইজ দিয়েছিলাম, আমার টেক্সটের সাইজটা একটু বড় করার জন্য ফন্ট সাইজ দিয়েছিলাম 21 পিক্সেল। তো এখন সেম স্টাইলটা আমরা
ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে দিতে পারলাম। যে জিনিসটাকে ইনলাইন সিএসএস এর মাধ্যমে দিয়েছিলাম, যেটা অনেকটা লেংদি দেখাচ্ছিল, স্ক্রিপ্টটা অগোছালো হয়ে গেছিল, সেই জিনিসটা আমরা আরো অর্গানাইজড ওয়েতে ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে দিতে পারলাম। এবং এখন আমি শুধু এটাই না, আবার এই যে আমার পি ক্লাসটা রয়েছে, এই পি ক্লাসের ভিতরে আমার যে কেবিডি ট্যাগটা রয়েছে, সরি পি ট্যাগের ভিতরে যে কেবিডি ট্যাগটা রয়েছে, সেই ট্যাগের টেক্সটের স্টাইলও চেঞ্জ করতে চাই। তাহলে এটা ধরার জন্য, যেহেতু আমার পুরো স্ক্রিপ্টে কেবিডি ট্যাগ মাত্র একটাই আছে, সেহেতু আমি কেবিডি ট্যাগ যদি এখানে ইউজ করি, কেবিডি ট্যাগ ওপেন করলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ, এর ভিতরে যদি আমি স্টাইল দিই তাহলে এই একটা মাত্র কেবিডি ট্যাগই রয়েছে যার মধ্যে এই টেক্সটটা চেঞ্জ হবে। আমার যদি স্ক্রিপ্টের ভেতর আরো অনেকগুলো কেবিডি ট্যাগ থাকতো অথবা আরো অনেকগুলো আর্টিকেল ট্যাগ থাকতো, তাহলে সবগুলোই এই স্টাইলটা পেত। তখন আমি কেবিডি ট্যাগের ভিতরে যদি কালার দেই হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড দেই গ্রে, তাহলে সেম স্টাইলটাই এখন আবার পাচ্ছে, তবে ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে এবং আরো অনেক অর্গানাইজড হতে পাচ্ছে। তো এখন আমি যদি আরো আর্টিকেল ট্যাগ লিখি, যেমন এই আর্টিকেলটা আমি আরেক জায়গায় লিখলাম, আমার এই যে এব্রিভিয়েশনের নিচে এব্রিভিয়েশন, তারপর আমার আবার আর্টিকেল ট্যাগ, এর ভিতরে আমি অন্য একটা টেক্সট লিখলাম। তো এখন এই সেম জিনিসটার সেম স্টাইল পাচ্ছে, কারণ হচ্ছে আমি এই আর্টিকেল ট্যাগটা এখানে ধরেছি, ধরার পর আমি সেটাকে স্টাইল দিয়েছি। অর্থাৎ আমার টোটাল পেজে এখন যতগুলো আর্টিকেল ট্যাগ রয়েছে সবগুলোই এই স্টাইলটা পাবে। শুধুমাত্র তাই না, আমার টোটাল পেজে যতগুলো কেবিডি ট্যাগ রয়েছে সবগুলোই এই যে কেবিডি স্টাইল, সেই স্টাইলটা পাবে। তো এরপর রয়েছে সর্বশেষ যে স্টাইল টাইপ, যেটা আমাদের প্রজেক্টকে, শুধুমাত্র আমাদের এই এইচটিএমএল ফাইলটাকে না, আমাদের টোটাল প্রজেক্টকে, যেখানে আমাদের প্রজেক্টে অনেকগুলো ফাইল হবে, সেই প্রজেক্টটাকে আরো অনেক বেশি অর্গানাইজড বানাবে। সেই জিনিসটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস কি? এক্সটার্নাল সিএসএস হচ্ছে আমি এই যে সিএসএস টুকু, এই সিএসএস টুকু আমি আলাদা একটা ফাইলে লিখবো, তারপর সেই ফাইল থেকে আমাদের যে এই ফাইল আছে এই ফাইলে অ্যাড করে দেব। এখন আলাদা সিএসএস ফাইল লিখতে হলে আমি কি করব, আমি যে আমার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের যে কোনো জায়গায় যে কোনো ফোল্ডারের ভিতরে হতে পারে, জাস্ট ডিরেক্টলি এখানে রুট ডিরেক্টরিতে হতে পারে। তো আপনার ইচ্ছা, আমি এখানে সিএসএস নামের একটি ফোল্ডার খুলে নিচ্ছি। সিএসএস ফোল্ডারের ভিতরে আমি সব সিএসএস ফাইলগুলো রাখবো। এখানে আমি দিচ্ছি এর নাম style.css। আমাদের যে কোনো সিএসএস ফাইলের নামের শেষে .css থাকবে, যেমন আমাদের HTML ফাইলের নামের শেষে থাকে .html, তেমন এই সিএসএস ফাইলের নামের শেষে থাকবে .css। এর আগে আপনি এই ফাইলের নাম স্টাইল দিবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে, এটা কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যে কোনো নাম দিতে পারেন, তবে .css দিলে সেই ফাইলটা সিএসএস ফাইল হিসেবে ক্রিয়েট হবে। এখন এই সিএসএস ফাইলের ভিতরে আমরা যেই ইন্টারনাল সিএসএসটা লিখেছি সেটা সম্পূর্ণ কাট করে এনে পেস্ট করে দিতে পারি, সেই জিনিসটা এখন এখানে কাজ করবে। তবে এখান থেকে আমাদের সবগুলো স্টাইল চলে গেছে, কারণ হচ্ছে এখন পর্যন্ত আমাদের যে সিএসএস ফাইলটা আছে, সিএসএস ফোল্ডারের ভিতরে style.css ফাইলটা আছে, সেটা আমাদের রুট ডিরেক্টরিতে index.html ফাইলের সাথে কোনোভাবে কানেক্টেড নয়। তো এখন সিম্পলি এই index.html ফাইলটার সাথে যদি আমরা সিএসএস ফাইলটা কানেক্ট করতে চাই, তাহলে আমরা লিঙ্ক নামের একটা ট্যাগ রয়েছে যেটা আমরা হেড ট্যাগের ভিতরে ইউজ করব। সেই লিঙ্কের ভিতর রেল নামের একটা অ্যাট্রিবিউট রয়েছে, রেল অ্যাট্রিবিউটের ভিতরে আমরা স্টাইল শিট ইউজ করব, এবং href অ্যাট্রিবিউটের ভিতরে, বা href দ্বারা বোঝানো হয় হাইপার রেফারেন্স, href অ্যাট্রিবিউটের ভিতরে আমরা সিএসএস ফাইলের যে ইউআরএলটা আছে বা যে ডিরেক্টরিটা আছে সেই ডিরেক্টরিটা পেস্ট করে দেব। তো আমাদের সিএসএস ফাইলটা আছে রুট ডিরেক্টরি থেকে সিএসএস ফোল্ডারের ভিতরে style.css ফাইল নামে। এখন যদি আমি পেজটা রিফ্রেশ করি তাহলে দেখবেন যে আমাদের সবগুলো স্টাইল আবার আগের মতো পাচ্ছে। অর্থাৎ আমি শুধুমাত্র একটা লিঙ্ক ট্যাগের মাধ্যমে অ্যাট্রিবিউট রেল অ্যাট্রিবিউটের স্টাইল শিট ভ্যালুটা পাস করে এবং href অ্যাট্রিবিউটে আমার সিএসএস ফাইলটার লিঙ্ক দিয়ে আমি সেই সিএসএস ফাইলটা আমার HTML ফাইলের সাথে কানেক্ট করতে পারছি। এর আরেকটা বড় সুবিধা হচ্ছে আমার এই সেম style.css ফাইলটা আমি second.html যে পেজটা আছে সেই পেজেও কানেক্ট করতে পারি। যেমন আমি যদি second.html পেজটাতে যাই এবং এখানে লিঙ্ক
লিংক রেল স্টাইল শিট ট্যাগটা ওপেন করি এবং href এর ভিতরে আমি সেম ওয়েতে রুট ডিরেক্টরি css ফোল্ডার style.css ফাইলটা কানেক্ট করি। আর এখন যে h2 ট্যাগটা রয়েছে সেই h2 ট্যাগটাকে আমি style.css এর মাধ্যমে স্টাইল দিতে চাই, তাহলে আমি এই সেম ফাইলের ভিতরেই দুইটা HTML ফাইলের জন্য স্টাইল ডিক্লেয়ার করতে পারতেছি। যেমন এখন আমি h2 যদি একটা স্টাইল দিই যে কালার রেড, এখানে যদি আমি second.html ফাইলে যাই তাহলে দেখবো যে আমি যে second.html ফাইলে যে টেক্সটটা আছে h2 সেটাও সেম স্টাইল পাচ্ছে। এবং শুধু তাই নয়, আমাদের যদি index.html ফাইলে কোনো h2 থাকতো, এখানে আমার style.css এর যে কোনো একটা ট্যাগ যদি এখানে থাকতো তাহলে সেটাও সেম স্টাইলই পেত। কারণ h2 এর ভিতরে যদি লিখি যে মাই ফার্স্ট পেজ, এখানেও h2 ট্যাগের সেই সেম যে স্টাইলটা আছে সেই স্টাইলটা পেয়েছে। অর্থাৎ আমরা style.css বা এক্সটার্নাল css ফাইল যখন ইউজ করব তখন আমাদের টোটাল প্রজেক্টটা আরো বেশি গোছানো হবে বা বেশি অর্গানাইজড হবে এবং সেটা খুব ইজিলি যে কোনো এরর আমরা ফাইন্ড আউট করতে পারবো, কারণ আমাদের তখন সব css একটা ফাইলের ভেতর লেখা আছে এবং সেখান থেকে আমি টোটাল প্রজেক্টের বিভিন্ন জায়গায় কানেক্ট সেই css ফাইলটা কানেক্ট করে স্টাইলগুলো নিচ্ছি। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি যে css কয় ধরনের হয়, কোন css কিভাবে ইউজ করতে হয়। নেক্সট ভিডিওতে আমি দেখাবো এখানে যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো আরো অ্যাডভান্সড ওয়েতে কিভাবে আপনি css ফাইলের ভিতরে সিলেক্ট করতে পারেন। এখানে আমি ক্লাস নেম ইউজ করেছিলাম, আইডি নেম ইউজ করেছিলাম, বলেছিলাম যে css যখন শিখবো তখন আমার স্টাইল দেওয়ার জন্য এগুলো অনেক কাজে লাগবে, সেটা কিভাবে কাজে লাগবে এবং কিভাবে অ্যাডভান্সড ওয়েতে আমি ট্যাগের নামগুলো সিলেক্ট করতে পারবো সেগুলো নেক্সট ভিডিওতে দেখবো। তাই নেক্সট ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে যদি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। যদি ভিডিওটা আপনার কোনো উপকারে এসে থাকে, আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক প্রাপ্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।